আমার হাতের গ্লাভসগুলো দেখতে পাচ্ছেন? কেমন যোদ্ধা, যোদ্ধা মনে হচ্ছে, তাই না? যে মারামারি করব এখন। হ্যাঁ, এমনটাই ধরতে পারেন যে আসলে আমি মারামারি করব না। তো যারা আসলে মারামারি না, এটা আসলে একটা গেম। MMA ফাইট। আপনারা হয়তোবা অনেকেই সবাই নামটার সাথে পরিচিত। যদিও সেটা বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু সেটা অবশ্য আমি এখনো সঠিক বলতে পারবো না। তবে বাইরের দেশে যদি আমি বলি যে খাবিব কিংবা কনর ম্যাকগ্রেগর, তাদের ম্যাচ অবশ্যই হয়তোবা সবাই আপনারা দেখে থাকতে পারেন। ইউএফসির যে বিখ্যাত একটা ম্যাচগুলোর মধ্যে কিন্তু সেটা একটা। খাবিব কিন্তু তার পুরো ক্যারিয়ারটা বলতে গেলে যে পুরো আনবিটেন একটা সময় কাটিয়েছে। বর্তমানে অবশ্য তিনি অবসরে চলে গিয়েছেন। এখন তিনি তার ভাইদেরকে আসলে তার যে দীক্ষা, তার যে শিক্ষা, সেটা কিন্তু তিনি তার ভাইদেরকে দিচ্ছেন এবং তার ভাইরাও কিন্তু এখন খেলছে। 2016 সালে এই বাংলাদেশে কিছু মানুষের হাত ধরে এই MMA ফাইট নতুনভাবে একটা আশার সঞ্চার করেছে। বাংলাদেশে এমনই কিছু খেলোয়াড় আছে যারা এই খেলাটাকে এখন অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তো তাদের মধ্য থেকে আমরা আজকে কথা বলবো কিছু মানুষের সাথে যারা এই খেলাটাকে নিজেদের মতো করে আঁকড়ে ধরে তারা চাচ্ছেন এখন বিশ্বের বুকে বাংলাদেশের নামটাকেও উজ্জ্বল করতে। তো আমার সাথে আজকে এই মুহূর্তে আছেন মোহাম্মদ লিটন ভাই এবং আরাফাত ভাই। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি লিটন ভাইয়ের কাছে যাচ্ছি। লিটন ভাই, কেমন লাগছে আমাকে? আলহামদুলিল্লাহ, আপনাকে ফাইটার লাগতেছে। ফেটে লাগতেছে, যাক ভালো লাগলো অনেক। তো লিটন ভাই, এই যে MMA খেলাটাকে আমরা আসলে ইউএফসিতে আমরা যেরকম দেখেছি যে মোটামুটি খুবই মানে মারাত্মক আক্রমণ, যেটাকে বলা হয় যে আক্রমণ পাল্টা আক্রমণের একটা ভারী খেলা, এমনকি অনেক সময় রক্তপাতও দেখা যায়। তো সর্বোপরি এই খেলাটাকে কেন আপনি বেছে নিলেন? হ্যাঁ, এইটা আসলে ছোটোবেলা থেকেই আমাদের যেমন মুভি দেখতাম, আবার ক্রিকেট ফুটবল খেলতে গিয়ে কিন্তু মারামারি হইতো। তো ওইখান থেকে আমাদের ফাইটটা আসলে চয়েসফুল, ভালো লাগে। দেন ঢাকাতে থাকার পরে ওইভাবে খুঁজে পাচ্ছিলাম না, তখন দেখা যায় কি একটা একাডেমিতে আসলাম। আসার পরে কিছুদিন প্র্যাকটিস করলাম। আমি জিতকুন্ডু প্র্যাকটিস করতাম বা এখনও করি। আমার ওস্তাদ হচ্ছে শিবু আব্দুর রাজ্জাক। তো ওনার মাধ্যমে এই খেলাটা, তো বাংলাদেশে মিক্স মার্শাল আর্ট বা জিতকুন্ডুর কোনো অবস্থান ছিল না, বাংলাদেশে উশু ফেডারেশনে ছিল। তো আমি ফার্স্ট টাইম উশুতে খেলাধুলা করি। দেন তখনও কিন্তু এমএমের কোনো অবস্থান বাংলাদেশে ছিল না, 2007, 8 বা 10-এর দিক দিয়ে। বাংলাদেশে এমএমএ শুরুটা হচ্ছে 2016 সালে। যেমন ইশতিয়াক ভাই ছিল, সাইদ ভাই ছিল, এরকম কিছু মানুষের মাধ্যমে ওনারা প্রথম ওই টাইমটাই খেলা ছাড়ে। ওইখানে আমি অংশগ্রহণ করতে পেরেছিলাম, ইভেন আমি জয়ী হয়েছিলাম। তারপর থেকে বেশ অনেক দিন এমএমটা নিয়ে ওইভাবে কেউ কাজ করে নাই। যেমন হাবিব ভাই ছিল, ওনারা কাজ করতেছে। দেন তারপরে আসলো হচ্ছে গিয়ে খার ফাইট নাইট, তারপর সাগা ফাইট নাইট। তো ওনারা মোটামুটি এটা খুব ভালোভাবেই সামনের দিকে আগায় নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আচ্ছা, এই যে একটা ফাইটিং একটা মুভমেন্ট বা আমরা যেটাই বলি না কেন, MMA এই খেলাটা যেহেতু বাংলাদেশে এখনও জনপ্রিয়তা অর্জন করতে অনেকটাই পারেনি, কারণ অনেকের কাছে এটা এখনও পরিচিত নয়। তো আপনারা আসলে কিভাবে এটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন? যেহেতু এটা জনপ্রিয় একটা খেলা, কিন্তু বাংলাদেশে ওইভাবে জনপ্রিয়তা নেই। সেই ক্ষেত্রে আমাদের যেটা দরকার ছিল, যেমন অনেক স্পন্সর আমাদের এই সেক্টরে এখনও আসে না, ঠিক আছে? আর আমরা যারা করি আসলে নিজের অর্থায়নেই করি, নিজের চেষ্টা থেকেই করি। আমরা কিন্তু বিন্দু পরিমাণ সার্বিক সহযোগিতা পাই না কোনোখান থেকে, কোনো স্পন্সর বা কোনো সরকারিভাবেও কিন্তু পাওয়া হয় না। তো আমাদের চেষ্টা হচ্ছে এই খেলাটাকে সামনের দিকে নিয়ে যাইতে হলে যতটুকু আমাদের নিজের থেকে পারা যায় ততটুকু আমরা করতে চাচ্ছি। আচ্ছা, সামনে কিন্তু আসলে সাউথ এশিয়ান গেমস, আপনি যেমনটা বলছিলেন যে সাউথ এশিয়ান গেমসে এবার আপনারা যাচ্ছেন। যদি আমরা মোটামুটি সবাই এখনও পর্যন্ত জানি যেটা MMA কিন্তু নিজস্ব কোনো ফেডারেশন নেই। তো আপনারা আসলে কিভাবে, কোন ফেডারেশনের মাধ্যমে বা আসলে কিভাবে আপনারা সাউথ এশিয়ান গেমসে যাচ্ছেন? হ্যাঁ, সাউথ এশিয়ান গেমটা হচ্ছে আমি উশু ফেডারেশনের মাধ্যমে যাচ্ছি। আমি লাস্ট যে 18তম সাউথ ন্যাশনাল উশু চ্যাম্পিয়নশিপ ছিল, ওটাতে আমি স্বর্ণপদক পেয়েছিলাম 52 কেজি ওয়েট ক্যাটাগরিতে। তো আমি সহ এবং আমার স্টুডেন্ট 2টা সাউথ এশিয়ান গেমের ক্যাম্পিংয়ের সুযোগ পেয়েছি। ইনশাল্লাহ এটা হচ্ছে উশু ফেডারেশনের মাধ্যমে যাচ্ছে আমরা, এটা নট MMA। তো এইটা আমাদের সমস্ত কিছু বহন করতেছে ফেডারেশন থেকে। আচ্ছা, আরাফাত ভাই, আপনি প্রথমত আমি একটু জানতে চাই যে আপনার বয়স কত, আপনার ওয়েট কত? আচ্ছা, আমি মোহাম্মদ আরাফাত ওসমান। আমার বয়স হচ্ছে এখন 23 এবং আমি 60 ক্যাটাগরিতে খেলি, 60 কেজি। এবং উশুতে আমার খেলা শুরু হয় 56 থেকে, এবং বর্তমানে আমি 60, 64 এই ওইটাই খেলি। আচ্ছা,
বর্তমানে আপনি কি করছেন এই এমএমএ ফাইটের পাশাপাশি? আমি একটা জব করি, আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে একটা কোম্পানিতে আছি, আমাদের নিজস্ব ব্র্যান্ড তৈরির কাজে আছি। সাথে আমার মূলত ফোকাস দিয়ে আমি একটু প্র্যাকটিসগুলো ধরে রাখছি। তো চাকরির পাশাপাশি যতটুকু সময় পাই আমি খেলার সাথে আছি, এমএমএ, উশু, কমব্যাট স্পোর্টস মূলত এর সাথেই জড়িত থাকার চেষ্টা করতেছি। আচ্ছা, এই এমএমএ ফাইট খেলাটা যেহেতু আমরা বারবারই বলছি যে আসলে জনপ্রিয়তা না, এবং আমরা আশা করছি যেন এটা অনেক দ্রুত জনপ্রিয়তা পায়। তো সেই ক্ষেত্রে আসলে ফুটবল, ক্রিকেট এগুলো যতটা জনপ্রিয় বাংলাদেশে, সেই জায়গা থেকে আপনি ওগুলো বাদ দিয়ে কেন এমএমএ ফাইটটাকেই নিলেন? আচ্ছা, ছোট থেকে দেখা গেছে বড় হয়েছে আমি মূলত ঢাকায়। তো ঢাকা আসলে আমাদের এখানে প্লেগ্রাউন্ডের অনেকই অভাব, এটা অবশ্যই সবাই জানে বাংলাদেশে, ঢাকা শহরে যারা আছে। তো এখান থেকে ক্রিকেট এবং ফুটবল এগুলোতে যেতে হলে অনেক অনেক প্রসেসিং, মানে অনেক অনেক কিছু করা লাগে আসলে, এবং ওই রকম যোগ্যতাও থাকা লাগে, ওই রকম গাইডলাইন থাকতে হয়, এবং এটা অনেক দীর্ঘমেয়াদী সময় দিয়ে করতে হয়। অবশ্য এর শেষে একটা ভালো ক্যারিয়ার থাকে। তো কমব্যাট স্পোর্টসটা দেখলাম যে এইটা একটা মজার বিষয়। এখানে এখানে প্রতিটা পাঞ্চ এবং কিক যে কিনা খায়, তার ভিতর একটা কিউরিয়াসিটি কাজ করে এবং এটা নেশার মতো কাজ করে আসলে। এটা শুধু মানে ভয়ের খেলা না, এটা হচ্ছে আমার শরীরের যত শক্তি এগুলো অ্যাপ্লাইয়ের খেলা। তো এখন যেটা ভালো লাগলো যে আমার ছোটোবেলা থেকে ভালো লাগতো একটু শক্তির খেলা বা দৌড়াদৌড়ি কম্পিটিশন, কমব্যাট এই টাইপের। তো এখান থেকে দেখলাম যে বাংলাদেশে ওইভাবে তো ক্রিকেট ফুটবলে আমি যেতে পারবো না, কারণ আমার ওইভাবে রকম যোগ্যতাও নাই। তো আমি কিসে যেতে পারি? তো আমি শুরু করলাম কারাতে থেকে দেখলাম যে না, ফাইটার হতে হবে আমাকে, আসলে এইভাবে ফাইটার হতে পারবো না আমি। তো আমি দেখলাম যে ঢাকা শহরে কমব্যাট স্পোর্টস কী আছে। এর সাথে আমার ওস্তাদ, আমার কোচ যিনি আছেন মোহাম্মদ লিটন স্যারের সাথে আমার দেখা, এবং ওনার যে স্যার আছেন সিফু আব্দুর রাজ্জাক, ওনাদের হাত ধরে আর কি আমি এই লাইনে আসা। আচ্ছা, তো সামনে তো সাউথ এশিয়ান গেমস, আপনিও তো মনে হয় যাচ্ছেন। না, আসলে আমার দুর্ভাগ্য যে আমি সাউথ এশিয়ানে যেতে পারতেছি না, কারণ আমার কিছু অসুস্থতার কারণে আমি সিলেকশন থেকে বাদ পড়ে যাই। এবং আমরা আশা করবো যে আপনি পরবর্তী এশিয়ানে অবশ্যই যাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই আগামী যে বড় বড় গেমস থাকবে অবশ্যই আমি ভালো একটা অবস্থান আমি ধরে রাখার চেষ্টা করব এবং ওইভাবে নিজেকে তৈরি করব। আবার আমি লিটন ভাইয়ের কাছে যাচ্ছি। লিটন ভাই, এই খেলাধুলার পিছনে আসলে সবসময় একটা অবদান থাকা লাগে। তো ফ্যামিলি থেকে অনেক সময় দেখা যায় যে খেলাধুলার প্রতি এনকারেজ করে না, আবার অনেক ফ্যামিলি আছে যারা খেলাধুলার প্রতি অনেককে সাহায্য করে যে তুমি করো, তোমার যেটা ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আসলে ফ্যামিলি কিংবা আপনার ফ্রেন্ড সার্কেল, আপনি যখন খেলাটা খেলছেন তাদের আসলে আপনার এই খেলাটাকে নিয়ে কি মতামত? আহ, আমরা যখন খেলাধুলা শুরু করছি, বিশেষ করে এটা তো ফাইটিং একটা স্টাইল, মারামারির একটা সেক্টর। গার্ডিয়ানরা সবসময় আগে চাইতো না যে আমরা এটা করি, কারণ আমি ছোটোবেলা থেকে একটু মারামারি করতাম। তো আমার বাবা মা মনে করতো যে এটা করলে মনে হয় সে আরও উগ্র হয়ে যাবে। আসলেও না, যারা ফাইটিং শেখে আসলে তারা একটু খারাপ থাকলেও ভালো হয়ে যায়, ঠিক আছে? তারা কিন্তু বুঝতে পারে যে আমার একটা পাঞ্চ, একটা কিক একজন মানুষের মৃত্যুর কারণ হতে পারে। কাউকে মারার আগে 10 বার ভাবে চিন্তে মারে। সেই ক্ষেত্রে আমি আগে যতটা উগ্র ছিলাম, আমি মনে করি যে ফাইট শেখার পরে আমি ততটাই শান্ত হয়ে গেছি। আর এই খেলাধুলার বিষয়ে আমাকে যে ফ্যামিলি ফার্স্ট টাইম সাপোর্ট করতো না, দেন এখন ফুল সাপোর্ট করে। আমার বাবা এই আমার খেলার আগেও কিন্তু বলে দেয় যে বাবা টেনশন করিস না, ইনশাল্লাহ তুই তোর খেলা জিতে আসবি। এই যে আমার বাবা আমার মা আমাকে এই মুহূর্তে যে সাপোর্টটা করে, আসলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়ার। এবং আমার ওয়াইফ আছে, তিনিও আমাকে সার্বক্ষণিকভাবে সাপোর্ট করে। এটা আসলে বলে বোঝানোর মতো না যে উনি কতটা সাপোর্ট করে আমাকে। আপনি কত কেজি এরিয়াতে খেলছেন? আমি ন্যাশনাল উশু চ্যাম্পিয়নশিপে 52 কেজিতে খেলতেছি। আর এমএমএতে যেহেতু সাউথ এশিয়ানে যাবেন ওখানে হ্যাঁ, 52 কেজিতে। 52 কেজিতে। আচ্ছা, আমি আরেকবার ভাইয়ের কাছে যেতে চাই, আরাফাত ভাই। আপনি যেটা একটু আগে বলছিলেন যে আপনার কমব্যাট টাইপসের গেমস খুব ভালো লাগে বা পছন্দ। আচ্ছা, কখনো কি এরকম কোনো কিছুর সামনাসামনি হয়েছেন যে আপনাকে কয়েকজন মারতে আসলো, আপনি এই খেলাটা আপনার পাড়া অসুবিধা, আপনি ওদেরকে কুপকাত করতে পারছেন, এরকম কোনো ঘটনা কি আছে বা স্মরণীয় ঘটনা হ্যাঁ, বলতে আপনার কাছে এরকম কি আছে? এরকম দুটো ঘটনা আমার সাথে ঘটছে। যেমন যখন আমি প্র্যাকটিস শুরু করছি এর কয়েক মাস, 6 মাস পরে হয়তো, তো এলাকার ভিতরে কিছু উগ্র ছেলেবেলে আছে, একটু বখাটে, কাউকে আর কি পরোয়া করে না তারা। তো আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম, এমন সময় তারা আমাকে ধাক্কা দেয় পাশ থেকে। তা আমি যেহেতু ওদের থেকে বয়সে বড়, তো আমি বললাম যে ধাক্কা কেন দিচ্ছিস। তো এই মুহূর্তে ওরা এই কথা নিয়ে
বড় একটা সমস্যা তৈরি করে ওইখানেই স্ট্যান্ড। কিন্তু আমার সাথে যার সমস্যা হয় মেন ওদের ভিতরে একজন থাকে, তো তার সাথে আমি তাকে ছাড়ি না ওইখানে। হ্যাঁ, ওরা 16-17 জন এসে আমাকে মানে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে, টানাটানি করে, মারামারি করে, কিন্তু আমি যাকে লক্ষ্য করছি, যে আমাকে ফার্স্ট অ্যাটাক করছে, আমি তাকে ধরেছিলাম এবং তাকে আমি বেশ ভালো মতোই আঘাত করছি। কিন্তু আমার একটা জিনিস কাজ করতেছিল যে আমি কি তাকে মারবো কিনা, কারণ সে বড় একটা ইনজুরি হতে পারে। তা আসলে যারা কমব্যাট স্পোর্টসে থাকে এরা আসলে বাইরে বাইরে এদের মানে আমার দিক থেকে যদি আমি বলি যে আমি দেখছি যে বাইরে কোনো ফাইটে হলে কোনো সমস্যা হলে আসলে তাদেরকে মারতে একটু ইতস্তবোধ করে, একটু ভয় পায়। এবং এরপরে হয়েছিল যে আমি পড়াশোনা করতেছি, তো আমি ইন্টার্নিতে ছিলাম ওইখানে, নারায়ণগঞ্জের কিছু ছেলেপেলে ওইখানেরই আমাদের সাথে ইন্টার্নি করতেছিল। সামান্য কথা নিয়ে তারা দুইজন আমাকে ধরে বসে। তা আমি জাস্ট একজনকে একটা পাঞ্চ করছিলাম, ব্লিডিং হয়েছিল অনেক। আমি এরপরে সরে আসছি যে রোড সাইডে কোনো ফাইট আর করবো না। আসলে এটা খুবই মানে দুঃখজনক ব্যাপার আমার জন্য, কারণ আমার একটা পাঞ্চে তার বিশাল একটা ক্ষতি হতে পারে, এটা আমি ফিল করছি। লিটন ভাই, সেম কোয়েশ্চেনটা, যে আপনার কোনো এরকম স্মরণীয় মুহূর্ত কিংবা গেমের মধ্যে আপনার কোনো এরকম স্মরণীয় মুহূর্ত আছে কিনা? হ্যাঁ, গেমের মধ্যেও আছে আর বাস্তব লাইফেও আছে। যেহেতু আমি শুরুতেই বলছি আমি ছোটোবেলা থেকে অনেক মারামারি করছি, দুষ্টু ছিলাম, সেক্ষেত্রে আমার লাইফে এগুলো অনেক হয়েছে। আমি আসলে আমার মতো একটা মানুষ, আমি একাধিক লোকের সাথে মারামারি করে বের হয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমি মনে করি যে রিয়েল লাইফে কম্বাট স্পোর্টসটা প্রত্যেকটা মানুষেরই দরকার। নিজের সেফটির জন্য হলেও, নিজের ফ্যামিলির সেফটির জন্য হলেও। আর এখন যেই অবস্থা, আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই সেলফ ডিফেন্স শেখা উচিত। আচ্ছা, আপনার কাছে আমি শেষ একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যেহেতু আপনাদের এখনও কোনো ফেডারেশন নেই, সো আপনারা আসলে কিভাবে চলছে? যেহেতু আপনি একটু আগে বলছিলেন যে আপনারা অনেকটা নিজস্ব অর্থায়নেই নিজেদের পরিশ্রমে আসলে আপনারা এই খেলাটা খেলছেন, তা আপনাদের আসলে চাওয়াটা কি, যেটা সবার সাথে আপনি জানাতে পারেন সবার সামনে, যে আপনাদের আসলে চাওয়া কি এবং আপনারা ভালো মানে খেলাটাকে আরও ভালো পরিসরে নিয়ে যেতে হলে কি কি করণীয়? ধন্যবাদ। আসলেও এইটার কোনো সরকারি অনুদান আসে না। তো আমাদের হাকা ফাইট প্রমোশন যেটা আছে মেহেদি ভাই, ওনারা একটা প্রো ইভেন্ট চালাচ্ছে। ইভেন্ট হচ্ছে খার নাইট ফাইট টু মাস ভাইজান। ওনারা নিজেদের অর্থায়নে এই কাজগুলো করতেছে এবং সামনে আগায় নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে। আমি চাইবো যে এটা সরকারিভাবে কিছু অনুদান যদি আমরা এই সেক্টরটাতে পাই, এই সেক্টরটা অনেক ডেভেলপ হবে। এবং যারা স্পন্সর আছেন শুধু ক্রিকেট ফুটবলের পিছে না ঘুরে যদি আপনারা তার 10 ভাগের 1 ভাগও যদি আমাদের এদিকে স্পন্সর করেন, আমি মনে করি যে ক্রিকেটের থেকে বা ফুটবলের থেকে যেটা পারে নাই, কম্বাট স্পোর্টস থেকে তার থেকে বেশি কিছু নিয়ে আসবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লিটন ভাই এবং আরাফাত ভাইকে। ধন্যবাদ দীপ্ত টিভিকে, এবং ধন্যবাদ ঈশান ভাই আপনাকে, যে আমাদের কম্বাট স্পোর্টস নিয়ে আসলে কেউই ওইভাবে কাজ করে না, আপনি একটা আগ্রহ দেখাইছেন, এই জন্য স্পেশালিভাবে এই কম্বাট স্পোর্টসের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। বুঝতেই পারছেন খেলাটা যতটা বেশি আনন্দদায়ক বা যতটা বেশি বেদনাদায়ক বা কষ্টদায়ক হোক না কেন, তার থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে খেলাটা আপনাকে শেখাবে আত্মরক্ষা কিভাবে করতে হয়। আমরা কিন্তু এই আরাফাত ভাই কিংবা লিটন ভাই তাদের কাছ থেকে একটা জিনিস শিখলাম, যে তারা যখন এই খেলাটার প্রতি আকর্ষিত হলো তখন তারা কিন্তু নিজেদের মধ্যে একটা অন্যরকম শক্তি অনুভব করছে এবং অন্যরকম একটা আত্মরক্ষার প্রতি যে একটা ধারণা সেটা কিন্তু তাদের মধ্যে হচ্ছে। এবং বর্তমানে বাংলাদেশের তরুণ সমাজ যদি আসলে আত্মরক্ষা, নিজেদেরকে সাবলীল রাখার জন্য এবং নিজেদেরকে ফিট রাখার জন্য যদি এই খেলাটাকে আঁকড়ে ধরতে পারে, তাহলে আশা করা যায় ভালো কিছুই হবে।